জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র করে আজকে গণসংযোগে শুরুতেই পথসভায় উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এই ব্যবসায়িক এলাকার বিভিন্ন ব্যবসায়িক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত আমার মা বোনেরা, উপস্থিত প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 18 বছর পর সমগ্র জাতি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে। আগামী 12 ফেব্রুয়ারি 2026-এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের মানুষটিকে, যেই মানুষটি অক্লান্ত পরিশ্রম করবে, যেই মানুষটির তাদের আস্থা অর্জন করবেন, তাদের প্রত্যাশা পূরণে কাজ করবেন, সেই মানুষটিকে ভোট প্রয়োগের মাধ্যমে সংসদে পাঠিয়ে আইন প্রণয়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনে সমৃদ্ধি ঘটাবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই পথসভা। প্রিয় এলাকাবাসী, বিগত 18 বছর যাবত এই এলাকায় কি হচ্ছে আমরা সবাই জানি। বিশেষ করে আমাদের এলাকার ব্যবসায়ী ভাইয়েরা বিভিন্নভাবে আপনারা হয়রানির শিকার হয়েছেন। আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত চাঁদাবাজি করেছে এবং যেখানে আপনারা চাঁদা দিতে পারেন নাই তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে, তাদেরকে বিভিন্নভাবে মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে। 5 আগস্টের পর থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই এলাকার সন্তান যারা, তারা নিরলস পরিশ্রম করে এই এলাকার ব্যবসায়ীদের থেকে যাতে কেউ চাঁদাবাজি করতে না পারে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছে। এখানে অনেক ব্যবসায়ী বৃন্দরা আছেন, তারা নিজেরাই তাদের বক্তব্যে বলেছেন আমাদের দলের নেতাকর্মীরা রাত দিন পরিশ্রম করে আপনাদের পাশে দাঁড়িয়েছে। এই ঢাকা 4-এ 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড আছে এবং 3,62,506 জন ভোটার আছে। এই মুহূর্তে অনেক ঘনবসতি এলাকা, কমপক্ষে 10 লক্ষ মানুষ বসবাস করছে এলাকায়। এই এলাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত, কিন্তু ন্যূনতম নাগরিক সুবিধা এই এলাকার মানুষ ভোগ করেনি। নাগরিক সুবিধা বঞ্চিত এলাকার মানুষ। এই এলাকায় বিগত সরকারের বিনা ভোটের এমপিরা যেইভাবে লুটপাট করেছে, আমাদের সম্পদ লুটে পুটে বিদেশে পালিয়ে গিয়েছে, তাদের পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই এলাকার মানুষকে সেবা না দিয়ে তারাও লুটপাটে ব্যস্ত ছিল। সিটি কর্পোরেশনের অন্তর্গত বসবাস করি আমরা। এই এলাকার শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি বসবাস করে, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলি আমার এলাকার ভোটার। অথচ তাদের কোন প্রকার সেবা এলাকায় নিশ্চিত করেনি। আজকে আপনারা পুরন ঢাকায় গেলে আপনারা দেখতে পাবেন এই এলাকার মানুষের যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কথা, কিন্তু পুরন ঢাকায় গেলে দেখবেন স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে। আমাদের এই এলাকায় একটিও স্বাস্থ্য সেবা কেন্দ্র আমাদের জন্য এখানে নির্মাণ করে নাই। আজকে যদি দেখেন পুরন ঢাকায় গেলে আপনারা একটি করে কমিউনিটি সেন্টার পাবেন, যেখানে এলাকার মানুষ পারিবারিক সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে যেখানে মানুষের বিভিন্ন ভাবে বন্ধন তৈরি হয়, সেই কমিউনিটি সেন্টার আমাদের এলাকায় কোনো তৈরি করে নাই। আজকে আমাদের সন্তানদের জন্য, আজকে আমাদের শৈশব কৈশোরের কথা যদি আমরা চিন্তা করি, আমরা অনেক খেলার মাঠে খেলেছি। আমাদের বড়রা সারা বছর জুড়ে বিভিন্ন ঋতুর খেলাধুলা আমাদের জন্য আয়োজন করেছেন, খেলাধুলায় ব্যস্ত রেখেছেন। আমরা মাদকাসক্ত হতে পারিনি, আমরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারিনি, কারণ আমরা খেলাধুলায় ব্যস্ত ছিলাম। আজকে পুরন ঢাকায় যাবেন, যেখানে অনেক ঘনবসতি এলাকা, সেইখানেও আপনারা খেলার মাঠ দেখবেন, কিন্তু আমাদের এলাকায় কোনো খেলার মাঠ আমাদের সন্তানদের জন্য নাই। আজকে আমাদের সন্তানরা খেলাধুলা না করতে পেরে, কোনো বিনোদনের জন্য কোনো পার্ক নাই। আজকে তারা বিভিন্ন ভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে মাদকাসক্ত হচ্ছে, চাকরি পেয়ে হতাশাগ্রস্ত হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। আমাদের সন্তানরা কিশোর গ্যাংয়ের সদস্য হচ্ছে। প্রিয় এলাকাবাসী, আমাদের এলাকার জন্য অনেক কাজ করতে হবে, রাত দিন পরিশ্রম করতে হবে। আমি সবার আগে যেই
শাসন ব্যবস্থার কথা আমি বারবার আপনাদের কাছে তুলে ধরেছি। আজকে এই মঞ্চ থেকে সেই কথাটি আবার আমি আপনাদের সামনে তুলে ধরে চাই। আমরা পূর্বে দেখেছি গুন্ডা পান্ডারা এই এলাকার মানুষকে শোষণ করেছে। এলাকার জ্ঞানীগুণী মানুষ, আমাদের শ্রদ্ধেয় মুরব্বীরা, আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা তাদেরকে সমাজের শাসন ব্যবস্থা থেকে তাদেরকে বাইরে রেখেছে। আমরা দেখেছি একক সিদ্ধান্ত মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এবং সেখানে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বারবার মানুষ শিকার হয়েছে। আমি আপনাদের সন্তান, এই মাটির তৈরি, আপনাদের সামনে আমি আমার শৈশব কৈশোর আমি আপনাদের হাতের নাগালে এসেছি। আমি এই বিগত 18 বছরে এই এলাকার মানুষের সাথে বিচরণ করতে পারিনি। আমাদেরকে বিভিন্নভাবে মামলা দিয়ে হামলা করে এলাকার মানুষ থেকে দূরে রেখেছে এবং এলাকার মানুষও আমাদের কাছে যেতে পারেনি। কিন্তু 5ই আগস্টের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করার একটি সুযোগ আমাদের সামনে আজকে তৈরি করে দিয়েছে। আমরা সেই সুযোগটি কাজে লাগাতে চাই। আমি সবার আগে আমাদের এলাকায় সমাজের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চাই। আমি চাই মহল্লা ভিত্তিক একটি জায়গা তৈরি হোক, যেখানে আমাদের মুরব্বীরা, এলাকার জ্ঞানীগুণী মানুষরা, আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা, আমাদের নারীরা, আমাদের তরুণ যুবকরা, আমাদের শিক্ষার্থীরা এবং বিশেষ করে এই এলাকার শ্রমজীবী মানুষ, যারা এই এলাকার অর্থনৈতিক চাকাকে সবসময় সচল রেখেছে এবং সচল রাখে, তাদেরকে সম্পৃক্ত করে আমরা চাই যে এলাকার একটি মুক্ত আলোচনার জায়গা তৈরি হোক, যেখানে মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে চিহ্নিত করবে এবং 10 মিলে সিদ্ধান্ত দিবে এবং সেই সিদ্ধান্ত আমরা সমাজের অংশীদার হিসাবে আপনাদেরকে সামনে রেখে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেই সমস্যার সমাধান স্থায়ীভাবে সমাধান করার জন্য দিনরাত পরিশ্রম করবে। এবং এটির ফলে যেই কথাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বিভিন্ন সমাবেশে বলেছেন যে দেশের মানুষের কাছে দেশের মানুষের ক্ষমতা ফিরিয়ে দিতে চায়, আমি বিশ্বাস করি সমাজের শাসন ব্যবস্থা এই আমূল পরিবর্তন আসলে সমাজের ক্ষমতা এলাকার মানুষের কাছে চলে যাবে। সেখানে কোনো রাজনৈতিক দলের নেতা অথবা আমি একক কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ আর তৈরি হবে না এবং সেখানে স্বৈর শাসক তৈরি হওয়ার কোন সুযোগ আসবে না। প্রিয় এলাকাবাসী, আপনাদের সহযোগিতা আমরা চাই। প্রিয় এলাকাবাসী, আজকে জলাবদ্ধতা আমাদের এলাকার একটি প্রধান অন্যতম সমস্যা। যুগের পর যুগ ধরে এই সমস্যার সমাধান পাচ্ছে না। আমাদের উপর একটি অভিশাপ আকারে আমাদের মাথার উপরে চেপে বসে আছে। বিগত বছরগুলিতে আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু কোথায় গেছে সে হাজার হাজার কোটি টাকা? এলাকার মানুষ কি জলাবদ্ধতা থেকে মুক্ত হয়েছে? কেউ মুক্ত হয় নাই। আমাদের এলাকায় অনেক সমস্যা। জলাবদ্ধতার একটি প্রধান কারণ আমাদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের এলাকার পানিগুলি, অল্প এলাকার পানি বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশন হয় এবং অনেক বড় এলাকা জুড়ে যে পানিগুলি আছে সেগুলি নারায়ণগঞ্জ হয়ে শীতলক্ষ্যা নদীতে গিয়ে নিষ্কাশন হয়। আমি মনে করি আমরা একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রয়োজন। এখানে দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, 2 সিটি কর্পোরেশনের মেয়র, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সরকারি প্রতিষ্ঠান, আমাদের রোডস এন্ড হাইওয়ে, ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, এই সকলকে মিলে একটু সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এই কারণে যে আমাদের যে ড্রেন, যে খালগুলি আছে সেগুলি সময় মতো আমাদের এলাকা সহ নারায়ণগঞ্জের সকল এলাকায় একসাথে পরিষ্কার রাখতে হবে। তাহলে ময়লা পানির যে পানির প্রবাহ সেটা ঠিক থাকলে দ্রুত গতিতে বর্ষার মৌসুমে পানিগুলি নিষ্কাশন হয়ে যাবে। এলাকাবাসী, এই মুহূর্তে আমাদের নারীরা রাত দিন পরিশ্রম করছে, চুলার সামনে রাত দিন তাদের সামনে যেতে হচ্ছে। প্রচন্ড তিতাস গ্যাসের সংকট আমাদের এলাকায় মানুষ ভুগছে। আজকে আমাদের এলাকায় বিগত বছরগুলিতে যথা সময়ে যে লাইনগুলি আছে, গ্যাসের লাইন, তারা পরিচর্যা মেইনটেনেন্স করে নাই এবং সেটার ফলে রাস্তা দিনে দিনে তারা উঁচু করেছে। গ্যাসের লাইন আজকে মাটি থেকে 15 থেকে 20 হাত নিচে চলে গেছে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমরা রায়েরবাগ তিতাস গ্যাস অফিসে গিয়েছি। পরবর্তী সময়ে তিতাস গ্যাসের এমডির সাথে আমরা কথা বলেছি। সেখানে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে গেছি। আমরা তিতাসের এমডির সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এলাকার যত গ্যাসের লাইন আছে
তারা অতি দ্রুত এই গ্যাস লাইনের লিকেজগুলি যেখানে আছে তারা সেগুলি সেরে ফেলবেন এবং আমার এলাকার মানুষের তিতাস গ্যাস নিশ্চিত করবেন। আরেকটি সমস্যা, তিতাস গ্যাসের বিল নিয়মিত দিতে হচ্ছে, তাই না? নিয়মিত দেই। পাশাপাশি এই গ্যাস সংকটের কারণে আমরা বিদ্যুতের চুলা খরিদ করছি এবং সেখানে বিদ্যুৎ বিল বেশি দিচ্ছি। আবার বিদ্যুৎ না থাকলে আমরা এলপিজির গ্যাস কিনতে হচ্ছে। 3 বার আমরা টাকা খরচ করছি। এলাকার মানুষের অর্থনৈতিক মুক্তি পায়নি, তাই না? মুক্তি পেয়েছে এলাকার মানুষ। আজকে এই এলাকার সন্তানরা, এলাকার মানুষ কর্মসংস্থানের কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। কর্মসংস্থানের কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। 2001 থেকে 6 বিএনপির আমলে যদি দেখেন, আমার এলাকার অনেক ইন্ডাস্ট্রিজ গুলি চালু ছিল, চলমান ছিল, কিন্তু বিগত 18 বছরে যত লুটপাট করেছে, সরকারের বিভিন্ন পলিসি ভুলভাবে করার কারণে, ওই আওয়ামী লীগের চোরদের জন্য করার কারণে আজকে আমাদের ব্যবসায়ীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনে দিনে তাদেরকে সরকারের ট্যাক্স বৃদ্ধি করেছে, কিন্তু ব্যবসায়ীদের জন্য কোনো সুযোগ সুবিধা তারা তৈরি করে নাই। প্রিয় এলাকাবাসী, আমরা সরকারের সাথে আলোচনা করে যদি বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে, আস্থায় নির্বাচিত হয়ে সংসদে যায়, আমরা সরকারের সাথে, ব্যবসায়ীদের সাথে, শ্রমিক ভাইদের সাথে আলোচনার মাধ্যমে আমাদের এলাকার সকল ইন্ডাস্ট্রিগুলি চালু করতে চাই, যাতে আমাদের সন্তানরা, আমাদের নারীরা, আমাদের বয়োজ্যেষ্ঠরা আজকে যারা রিটায়ারমেন্টে চলে গেছেন, সামাজিক পারিবারিক কারণে তারা আবার চাকরি করতে যাচ্ছেন, তারা যাতে এলাকার মধ্যে কর্মসংস্থান খুঁজে পায়, আমরা সেই ইন্ডাস্ট্রিগুলি চালু করার ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় এলাকাবাসী, আজকে দেখা যায় অলিতে গলিতে মাদক পাওয়া যাচ্ছে। আজকে দেখা যায় অলিতে গলিতে কিশোর গ্যাংয়ের সমস্যা। আমাদের নারীরা, আমাদের কন্যা সন্তানরা হয়রানির শিকার হচ্ছে। অনেক ক্ষেত্রে আমাদের মুরব্বীরাও ছিনতাইয়ের শিকার হচ্ছে। ফজরের নামাজ পড়তে যেতে তারা ভয় পায়। এটা কি সত্য না মিথ্যা? ছোটবেলায় আমি তো, আমাদের শৈশব কৈশোরের সময় এই কিশোর গ্যাং শব্দ আমরা জানতাম? এটা পুরোটাই আওয়ামী লীগের তৈরি, এটা পুরোটাই জাতীয় পার্টির তৈরি। আপনারা খোঁজ করলে দেখবেন, যদি তাদের পিছনে খোঁজ নেন, দেখবেন কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অথবা কোন এলাকার প্রভাবশালী ব্যক্তি অথবা কোন প্রভাবশালী পরিবার এই মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী কিশোর গ্যাংদেরকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তারা সমর্থন দিয়ে থাকে তাদের লাভের জন্য। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমি এই মানুষগুলিকে খুঁজে বের করব এবং তাদেরকে সবার আগে আমি আইনের আওতায় নিয়ে আসবো। আমি সন্ত্রাসী কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করি। আমার এলাকায় কোনো সন্ত্রাসী থাকবে না, আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে আমি ঢুকতে দেব না, এই এলাকায় কোনো কিশোর গ্যাং থাকবে না। আপনাদেরকে আমি ওয়াদা দিচ্ছি। আজকে এই এলাকায় কিছু অংশ হঠাৎ করে 2012-তে না এক খাসমহল 2012 সালে আমাদের এলাকার কিছু অংশ হঠাৎ করে খাসমহল ঘোষণা করেছে এবং এই অকারণে, বিনা কারণে এলাকার মানুষের সাথে আলাপ না করেই তারা খাসমহল ঘোষণা করেছে। এই খাসমহল ঘোষণার ফলে এলাকার যারা বাড়ির মালিকরা ছিল তারা খাজনা দিতে পারছে না, তারা নামজারি করতে পারছে না, তারা উত্তরাধিকার সূত্রে তাদের পরিবারের কাছে তাদের জমি জমা হস্তান্তর করতে পারছে না। আর এই কারণে এলাকার মধ্যে পারিবারিক সামাজিক বন্ধনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সংসদে যদি আপনারা আমাকে পাঠান, ওই সংসদে দাঁড়িয়ে আমার এলাকার এই খাসমহলের বিষয়ে আমরা আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করবো। আপনাদেরকে আমি কথা দিচ্ছি। প্রিয় এলাকাবাসী, আমাদের সন্তানদের জন্য কোনো খেলার মাঠ নাই, আমাদের এলাকায় তরুণদের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য কোনো পাঠাগার নাই। আমি অঙ্গীকার করেছি প্রত্যেকটি ওয়ার্ডে আমি একটি একটি করে পাঠাগার নির্মাণ করব এবং এই পাঠাগার আমাদের এলাকার একটি প্রাণ কেন্দ্র হিসেবে আমি গড়ে তুলতে চাই। আজকে যদি দেখা যায় তরুণদের সাথে প্রবীণদের, আমাদের মুরব্বীদের সাথে আমাদের শিক্ষার্থীদের অনেক বড় একটি গ্যাপ আছে, দূরত্ব আছে, সেই দূরত্ব আমাদের মেটানো অত্যন্ত প্রয়োজন। আমি সেই পাঠাগারে আমরা চাই যে আমাদের তরুণরা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের মা বোনেরা,
আমাদের কন্যা সন্তানরা, আমাদের শ্রমজীবী মানুষরা, আমাদের মুরব্বীরা, আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা তারা ওই পাঠাগারে বসবে। মনোরম পরিবেশের মাধ্যমে একটি বন্ধন তৈরি হবে, দূরত্ব কমে আসবে এবং সেটা আমাদের সমাজের জন্য অত্যন্ত উপকারী হবে বলে আমি মনে করি। প্রিয় এলাকাবাসী, সেই পাঠাগারে আপনারা তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ নিতে পারবেন। সেই পাঠাগারে আপনারা বিভিন্ন দেশের সংস্কৃতি চর্চা করতে পারবেন, আপনারা জ্ঞান চর্চা করতে পারবেন, বিজ্ঞান চর্চা করতে পারবেন, আপনারা সেখানে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ নিতে পারবেন। প্রিয় এলাকাবাসী, পুরান ঢাকায় যান, ঢাকা শহরের অন্যান্য এলাকায় যান, আপনারা দেখবেন সরকারিভাবে স্থায়ীভাবে প্রশিক্ষণ কেন্দ্র দেখতে পারবেন। কিন্তু আমাদের এলাকায় এত মানুষ বসবাস করে, কোন প্রশিক্ষণ কেন্দ্র আমাদের এলাকায় আছে? কোন জায়গায় দেখা যায়? আজকে আমরা বিভিন্ন ভাবে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত। আমি চাই যে যুব বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক মন্ত্রণালয় অথবা সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আমার এলাকার মানুষের জন্য স্থায়ীভাবে একটি প্রশিক্ষণ কেন্দ্র এলাকায় নির্মাণ করতে হবে। কারণ এলাকায় যদি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ হয়, আমাদের এলাকার মানুষ সেই প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ওই প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করে কর্মসংস্থান তৈরি করার জন্য, কাজ দেওয়ার জন্য, যাতে আমাদের সন্তানরা সহজেই, আমাদের এলাকার মানুষ সহজেই ওই প্রশিক্ষণ কেন্দ্রকে কেন্দ্র করে তারা সেখানে গিয়ে কর্মসংস্থানের জায়গা পায়, সেটি আমি তৈরি করার চেষ্টা করবো, আপনাদেরকে কথা দিচ্ছি। প্রিয় এলাকাবাসী, আমাদের এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, মোটামুটি মেইন রাস্তাগুলি চলাচলের মতো কোন রকম ব্যবস্থা হলেও অলিতে গলিতে এখনো পর্যন্ত কাঁচা রাস্তা দেখা যায়। অনেক অলিতে গলিতে ঠিক মতো ড্রেন নির্মাণ করেনি। আমাদেরকে সকলকে একসাথে কাজ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বেগম খালেদা জিয়ার দেখানো পথে হাঁটতে চাই। এত অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু একটিবারও এই ফ্যাসিবাদ বিরোধী যে খুনি হাসিনা, তার বিরুদ্ধে একটি কথাও উনি আক্ষেপ করে উচ্চারণ করেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, প্রতিহিংসার রাজনীতি করা যাবে না, প্রতিশোধপরায়ণ রাজনীতি করা যাবে না। প্রিয় এলাকাবাসী, আমাদের এলাকায় এত সমস্যায় জর্জরিত। আমি আপনাদের সন্তান, এই মাটির সন্তান, এই মাটিতে তৈরি হয়েছি। আমি আমাদের এই এলাকার সমস্যা সমাধানে আমি এলাকার সকলকে নিয়ে, সকলকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি শুরু করে আমাদের এলাকার সমস্যা সমাধানে কাজ করতে চাই। প্রিয় এলাকাবাসী, আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, আমরা প্রতিশোধ পরায়ণ রাজনীতি করতে চাই না। আমরা চাই সমাজে শৃঙ্খলা ফিরে আসুক। আমরা চাই এই শ্যামপুরে সেই আমার শৈশব কৈশোরে যেরকম দেখেছিলাম আমাদের মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ ছিল, আমাদের রক্তের সম্পর্ক না থাকলেও রক্তের থেকে মানুষের সাথে গভীর সম্পর্ক আমাদের মধ্যে ছিল। সেই জায়গায় আমরা ফিরে যেতে চাইলে আমাদের সকলকে মিলে একসাথে রাত দিন পরিশ্রম করতে হবে। প্রিয় এলাকাবাসী, আমাদের এলাকায় অনেক রাস্তা নির্মাণ করেছে অপরিকল্পিতভাবে। এই দোলাইপাড় থেকে এই ফ্লাইওভারটি যেটা বুড়িগঙ্গা সেতুতে সংযোগ করেছে, আজকে দেখা যায় এলাকার রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যেতে পারে না। আমাদের দয়ানগঞ্জ মোড় থেকে আমাদের জুরাইন পর্যন্ত এই রেল লাইন নির্মাণ করার ফলে এবং সেখানে দেয়াল দেওয়ার ফলে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারে না। সেখানে দরকার ছিল আমাদের অনেকগুলি ফুটওভার ব্রিজ। আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি, যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা ফুটওভার ব্রিজ নির্মাণ করবো। প্রিয় এলাকাবাসী, আমাদের নারীদের ক্ষেত্রে একটি নিরাপদ ঢাকাচার আমাদেরকে করতে হবে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি। আমরা এলাকায় মহল্লা ভিত্তিক বিভিন্ন কমিটি গঠনের মাধ্যমে প্রশাসনের সাথে সম্পৃক্ত করে আমাদের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবো, যাতে করে আমাদের নারীরা, আমাদের কন্যা সন্তানরা এবং আমাদের এলাকার মানুষ নিরাপদ ভাবে চলাচল এলাকায় করতে পারে। আমি বক্তব্য বাড়াতে চাই না। আজকে অনেক গুজবের, সোশ্যাল মিডিয়া গেলে অনেক গুজব দেখতে পাবেন। বিভিন্ন রাজনৈতিক দল গুজব ছড়াচ্ছে, কোন গুজবে কান দিবেন না। 12ই ফেব্রুয়ারি আপনারা নির্ভয় নির্বিঘ্নে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। আপনার আত্মীয় স্বজন পরিশ্রম করেছে, আর কতদিন পরিশ্রম করেন ইনশাআল্লাহ। আপনাদের সবাই সহযোগিতা কামনা করি। আপনাদের মধ্যে সবাই মিলেমিশে কাজ করবেন, এই আশা ব্যক্ত করবো আমি। আগামী দিনগুলো যাতে আমরা সবাই মিলেমিশে নতুন বাংলাদেশ তুলবো, আমরা সবাই অঙ্গীকার মতো মিলেমিশে করলে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। আমি আপনার কাছে দোয়া চাই, এই এলাকাবাসীর জন্য দোয়া চাই, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করবেন। কারণ ধানের শীষের কোনো বিকল্প নেই এই এলাকাতে। বিগত 17 বছরের কোনো উন্নয়ন হয়নি।
কি হয়েছে আপনারা বলতে পারবেন কেউ? তাই আগামীতে এই এলাকার যত উন্নয়ন হবে ইনশাআল্লাহ আমরা দাঁড়িয়ে শিশুর মাধ্যমে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবো। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, এলাকাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন বক্তব্য রাখবেন শ্যামপুর থানা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি, প্রধান সমন্বয়কারী, ঢাকা 4 নির্বাচনী এলাকা এবং আল্লাহ সালাউদ্দিন সাহেবের সুযোগ্য পুত্র জনাব ইমরান আহমেদ রাশেদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পদযাত্রার সম্মানিত প্রধান অতিথি, এই এলাকার মাটি ও মানুষের নেতা